আপনাদের সাথে লেকচার করতে পারি ইনস্টিটিউট। আমি আপনাদেরকে আজকে যে সাবজেক্ট পড়াবো সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা উত্তরা মেডিকেল ইনস্টিটিউট কর্তৃক উদ্যোগ নিয়েছি অনলাইনে আমরা ক্লাস করবো। যেহেতু স্টুডেন্টরা কোভিড-19 এই প্যান্ডেমিক অবস্থাতে বাসা থেকে বের হতে পারতেছে না, কিন্তু তাদের দীর্ঘদিনের একটা গ্যাপ পড়ে যাচ্ছে। আমরা চাচ্ছি স্টুডেন্টদেরকে টাচে রাখতে, যেন তারা বাসায় আমরা ক্লাস দেবো, তারা যেন বাসায় থেকে সেই কাজগুলো কমপ্লিট করতে পারে ইজিলি, তারা যেন আমাদের কাছে থেকে পড়াগুলো কমপ্লিট করতে পারে। আর দ্য এন্ড অফ দ্য প্যান্ডেমিক আমরা যখন পরীক্ষার রুটিন পাবো, তারা যেন সবাই যেন একদম প্রিপেয়ার হয়ে থাকে তাদের পড়াশোনাগুলি নিয়ে। সেই লক্ষ্যে আজকে থেকে আমরা শুরু করেছি আমাদের রেগুলার ক্লাস, অনলাইন ভিত্তিক ক্লাস হবে। আপনারা সবাই অনলাইনে থাকবেন এবং আমরা যে সমস্ত কাজগুলি আপনাদেরকে দিব সেই কাজগুলি কমপ্লিট করার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদেরকে যে টপিকটা পড়াবো সেটি হচ্ছে ডায়রিয়া, এবং আমি আজকে এই সাবজেক্টটা শুরু করতেছি। আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে সার্টিফিকেট ইন প্যারামেডিক্যাল টেকনোলজি, সাবজেক্ট হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন উইথ পেডিয়াট্রিক। এই সাবজেক্টে আমি আজকে আপনাদেরকে টপিকটা দিচ্ছি, সেই টপিকটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া সম্পর্কে আমরা কম বেশি সবই জানি। ডায়রিয়া বাংলাদেশে একটি বহুল প্রচলিত রোগ, এবং বর্তমান যে সিচুয়েশনে আছি এই সময়টাতে ডায়রিয়া অধিকাংশই হয়ে থাকে। গরম এবং ভ্যাবসা একটা এনভায়রনমেন্ট, কখনো বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে যাচ্ছি, এই যে একটা পরিবেশ, এই পরিবেশে ডায়রিয়া খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে শিখবো হচ্ছে ডায়রিয়া কাকে বলে, ডেফিনেশনটা শিখবো। আমরা শিখবো কেন হয় ডায়রিয়া, কজ শিখবো, টাইপস অফ ডায়রিয়া, ডায়রিয়া কত প্রকার সেটা শিখবো, এবং ডায়রিয়া হলে আমরা কিভাবে সেটা ট্রিটমেন্ট দিতে পারি সেটা শিখবো, এবং সর্বোপরি আমরা ডায়রিয়া থেকে সবাই কিভাবে বাঁচতে পারি এই জিনিসগুলো আমরা আজকে শিখবো। তো প্রথমেই বলে দিচ্ছি ডায়রিয়া কাকে বলে। কারো যদি 3 বারের বেশি পাতলা পায়খানা হয় দিনে, এটা হচ্ছে একদম সহজ ভাষায় বোঝানোর জন্য প্যাসেজ অফ লিকুইড স্টুল মোর দেন 3 টাইম পার ডে, মানে হচ্ছে কারো যদি দিনের 3 বারের বেশি পাতলা পায়খানা হয় সেটাকে আমরা বলবো ডায়রিয়া। তো আমরা বুঝে গেলাম ডায়রিয়া কাকে বলে। এখন দেখবো হচ্ছে আমরা ডায়রিয়া কজটা কি। বাংলাদেশে আমরা বিভিন্ন কারণে ডায়রিয়া হইতে পারে। ডায়রিয়া কারণ হচ্ছে একটা করে আমরা যদি দেখি, আমরা যে বাইরে থাকি, বাইরে থেকে যদি কোনো খাবার দাবার খাই, সেই খাবারের যদি কোনো কন্টামিনেশন থাকে, সেই কন্টামিনেশন হইতে পারে বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে হইতে পারে, মশামাছির মাধ্যমে হইতে পারে, অথবা বাইরে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে যদি আমি হাত পরিষ্কার না ধুই ওই সময় খাবার গ্রহণ করি, তাহলে কন্টামিনেটেড জীবাণুগুলো আমার ভিতরে চলে যাবে এবং ডায়রিয়া শুরু হয়ে যাবে। মেইনলি ডায়রিয়ার কারণ করার জন্য হচ্ছে 3 ধরনের জীবাণু বাইরে, একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে প্যারাসাইট। ভাইরাসের মধ্যে আছে যেমনগুলো হচ্ছে আপনার ব্যাসিলাস আছে, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে ব্যাসিলাস প্যান্থাসি, ভাইরাস হচ্ছে ভিব্রিও কোলি, খুবই গুরুত্বপূর্ণ। রোটা ভাইরাস আমাদের দেশে শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডায়রিয়ার প্রধান কজ রোটা ভাইরাস, হাজার হাজার শিশু মারা যাচ্ছে রোটা ভাইরাসের কারণে। আর প্যারাসাইটের মাধ্যমে হচ্ছে হোমবর্ন ইনফেস্টেশন হয়, জিআরডিএসএস এর মাধ্যমে ডায়রিয়া হয়, এবং এন্টেনোভা হিস্টোলাইটিকা, এই সমস্ত কারণে ডায়রিয়াগুলো মেইনলি হয়ে থাকে আমাদের দেশে। এখন ডায়রিয়ার প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখবো যে ডায়রিয়া সাধারণত 2 ধরনের হয়ে থাকে, মানে 2টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তাদের ডিউরেশন অনুযায়ী, যে কতদিন আমার ডায়রিয়াটা হচ্ছে, আর একটা হচ্ছে আমি ভাগ করতে পারি হচ্ছে তাদের কনসিস্টেন্সির উপর ভিত্তি করে। তীব্রতা অনুযায়ী বা 2 ধরনের ভাগে করবো। একটা হচ্ছে আমাদের অ্যাকুট, কজের কথা একটা হচ্ছে অ্যাকুট, মানে হচ্ছে তীব্র, অত্যন্ত তীব্র ডায়রিয়া হচ্ছে, সে সহ্য করতে পারতেছে না এরকম। আর একটা হচ্ছে ক্রনিক, মানে হচ্ছে এটা দীর্ঘদিন যাবত হচ্ছে, তার 2 দিন ভালো হচ্ছে, আবার 3 দিনের দিন আবার ডায়রিয়া হচ্ছে, এরকম যদি হয় সেটাকে বলবো আমরা ক্রনিক ডায়রিয়া। প্রথম হচ্ছে অ্যাকুয়েট ডায়রিয়া, দ্বিতীয় হচ্ছে আমাদের ক্রনিক ডায়রিয়া। অ্যাকুয়েটটা হচ্ছে আপনার তীব্র হবে, দিনে 5 বার 7 বার মানে পাগল হয়ে যাচ্ছে, এই ধরনের ডায়রিয়া যদি হয় সেটাকে বলবো আমরা হচ্ছে অ্যাকুয়েট ডায়রিয়া। আর যদি দীর্ঘদিন যাবত পর্যন্ত আমাকে চলতেই থাকে, কন্টিনিউয়াস করতেই থাকে, সেটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। ওকে, এখন ট্রিটমেন্টের ব্যাপারে আসি। ডায়রিয়া হলে যেহেতু আমাদের একটা বাইরের খাবার দাবার থেকে আছে, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি সতর্কতা অবলম্বন করি তাহলে ট্রিটমেন্ট আমরা ইজিলি করতে পারবো, আর যদি সতর্কতা আমরা করতে না পারি তাহলে আমাদের দীর্ঘদিন পর্যন্ত পারসিস্ট হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে রোগীকে অবশ্যই সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, টোটাল কমপ্লিটলি বেড রেস্ট, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে প্রতিবার পায়খানার পরে ORS, মানে হচ্ছে
হ্যাভ সাম সলিউশন। এটা খেতে হবে, বাজারে কিনতে পাওয়া যায় অথবা আমরা ঘরে বানিয়ে নিতে পারি। লবণ, গুড় এবং পানি তিনটার মিশ্রণ করে আমরা বানিয়ে নিতে পারি অথবা বাজারে রেডিমেড পাওয়া যায়, সেটা আমরা ইউজ করতে পারি। প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, তার মধ্যে ডাবের পানি হইতে পারে, চিরার পানি হইতে পারে, ভাত কষানোর পানি হইতে পারে, আর হইতে পারে হচ্ছে ভাতের মার। এটা খুব গুরুত্বপূর্ণ। পাতলা পায়খানা হওয়া বা ডায়রিয়া রোগীর জন্য ইনস্ট্যান্টলি আমাদের একটা এনার্জি দেয় ভাতের মার। সহজে হজম হয় এই ধরনের খাবার খাবো, যেমন হচ্ছে নরম ভাত, তারপরে খিচুড়ি, জাল, এই ধরনের খাবার খাওয়া যেতে পারে। মারাত্মক পানি স্বল্পতা হলে অবশ্যই তাকে বাইরে থেকে স্যালাইন নিতে হবে, আইভি স্যালাইন নিতে হবে। আর হচ্ছে সম্পূর্ণ পরিমাণে বিশ্রামে থাকতে হবে, অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, এবং যে অ্যান্টিবায়োটিকটা হবে তাদের বয়স ব্যাধি। শিশুদের জন্য এক ধরনের ইনজেকশন অ্যান্টিবায়োটিক হবে, বয়স্কদের জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক হবে। বয়স্কদের জন্য আমরা অ্যাজিথ্রোমাইসিন ইউজ করতে পারি, লিভোফ্লক্সাসিন ইউজ করতে পারি। শিশুদের জন্য করব হচ্ছে সেপ্রোফ্লক্সাসিন, কট্রিমাজোল, এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে পারি। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে প্রিভেনশন, আমরা কিভাবে ডায়রিয়াটা একবারে হবেই না। কারণ হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। একটা রোগ আমার হয়ে গেছে, তার চিকিৎসা করার চেয়ে একটা রোগ যাতে আমাদের না হয় সেই দিকে ফোকাস করাটা হচ্ছে সবচেয়ে ভালো। সুতরাং আমি যদি একটু সতর্ক থাকি তাহলে এটা আমার হচ্ছে না। প্রিভেনশনটা করার জন্য আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে খাবার আগে এবং বাথরুম থেকে বের হয়ে 2 হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। সাবান অথবা ছাই দিয়ে, যাদের সাবান থাকবে না তাহলে ছাই দিয়ে ভালো করে। কখনোই মাটিতে বসে হাত পরিষ্কার করা যাবে না। নাম্বার হচ্ছে সবসময় আমাদের নিরাপদ পানি পান করতে হবে। পারলে ফুটানো পানি, না পারলে ফিল্টার পানি, অথবা যদি আমরা এই ধরনের পানি পাই সবচেয়ে ভালো হয় টিউবওয়েলের পানি পান করা, নিরাপদ পানি পান করবে। যেখানে সেখানে মলত্যাগ না করা, মলত্যাগের জন্য ল্যাট্রিন ইউজ করা, একটা নির্দিষ্ট জায়গা করে দেবো, আমরা সেখানে মলত্যাগ করবো এবং চেষ্টা করবো ওই মল যেখানে থাকবে ওই আশেপাশে যেন আমাদের কোনো পানির সোর্স না থাকে। ওকে, তারপর হচ্ছে শিশুদেরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ানো। শিশুরা যাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খায়, অপুষ্টিতে যেন না ভোগে, কারণ অপুষ্টিতে ভুগলে চান্সটা বেশি থাকবে। বাচ্চাদেরকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, অন্য কোনো খাবার যাতে না দেওয়া হয়। অন্য কোনো খাবার দিলে তার পেটের সমস্যা হতে পারে, ডায়রিয়ার সম্ভাবনা থাকতে পারে। পচাবাসি খাবার না খাওয়া, সবসময় পরিষ্কার এবং টাটকা খাবার খাওয়া। খাবার সবসময় ঢেকে রাখা, যাতে করে মশা মাছি এসে না বসতে পারে এবং ওই জায়গায় যেন এসে কন্টামিনেশনটা না করতে পারে। এই সমস্ত যদি আমরা পালন করি, এই সমস্ত জিনিসগুলি, তাহলে আমরা সহজেই এই ডায়রিয়াকে প্রিভেন্ট করতে পারি। ব্যাসিলারি ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রিটা হচ্ছে ডায়রিয়ার একটা প্রকার, যেটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস বা ব্যাসিলাস নামক জীবাণু দিয়ে হয়ে থাকে। যদি আমার ডায়রিয়াটা ব্যাসিলাস দিয়ে হয়, আমরা সেটাকে বলে নেব ব্যাসিলারি ডিসেন্ট্রি। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়, তার মধ্যে সবচেয়ে কমন কজ হচ্ছে শিগেলা নামক এক প্রকার ব্যাকটেরিয়া আক্রমণ। শিগেলা ব্যাকটেরিয়াটা হচ্ছে শিগেলা, SHIGELLA। শিগেলা নামক ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে যদি আমাদের ডায়রিয়া হয়, সেটাকে বলবো আমরা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। তাকে ব্যাসিলারি, তাহলে আমরা সহজে ডেফিনেশনটা বলতে পারি যে শিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে যদি ডায়রিয়া হয়, তাহলে আমরা তাকে ব্যাসিলারি ডিসেন্ট্রি বলবো। ওকে, শিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ডায়রিয়া হলে তাকে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি বলবো। বৈশিষ্ট্য, এই ডিসেন্ট্রির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হয়, খুব দ্রুত পাতলা পায়খানা। আমি পাতলা ভাত করে আসলাম, তারপরে দেখা দিল যে আবার 2 মিনিট পরে আবার পাতলা পায়খানা ধরছে। এরকম ঘন ঘন পাতলা পায়খানা দিনে 10 বারের বেশি হইতে পারে, 10 থেকে 15 বার পর্যন্ত এই পাতলা পায়খানা মোশনটা হইতে পারে। তীব্র দুর্গন্ধ থাকবে, বাথরুমে কাছেই যাওয়া যাবে না, এরকম একটা দুর্গন্ধ পারসিস্ট করবে। তারপরে হচ্ছে পরিমাণটা একটু বেশি হবে। বাথরুম যেটা হবে, দেখা যাবে যে প্রচুর পরিমাণে বাথরুম হচ্ছে, হ্যাঁ, একদম পাতলা করে বাথরুম হচ্ছে প্রচুর পরিমাণে। পেটে ব্যথা হতে পারে, নাভির নিচে ব্যথা করতে পারে, হ্যাঁ, এগুলি হচ্ছে বৈশিষ্ট্য। এগুলি থেকে আমরা বুঝতে পারবো। তীব্র জ্বর হইতে পারে, জ্বরের পরিমাণটা 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত পারসিস্ট করতে পারে। বারবার পায়খানার সাথে
পিচ্ছিল টাইপের, যেটাকে আমরা বলি হচ্ছে মিউকাস যাবে। দেখা যাবে যে নির্দিষ্ট সময় পর পর মিউকাস যাচ্ছে এবং মিউকাসের পরিমাণটা পায়খানার চেয়ে বেশি। যে পরিমাণ পায়খানা যাচ্ছে তার চেয়ে মিউকাসের পরিমাণটা একটু বেশি যাবে। এইগুলি হচ্ছে এটা লক্ষণ। এখন যদি কারো হয়ে যায়, ব্যাসিলারি ডিসেন্ট্রির আক্রমণ হয়ে যায়, তার থেকে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি? ম্যানেজ করার জন্য আমাদেরকে প্রথমে প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে, তারপরে হচ্ছে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, নড়াচড়া কম করে যত সম্ভব পর্যাপ্ত পরিমাণে তরল এবং লিকুইড জাতীয় খাবার খেতে হবে, ডাবের পানি, চিরার পানি এগুলি খেতে হবে। তারপরে হচ্ছে সহজে হজমযোগ্য খাবার যেগুলি আছে ওগুলি খেতে হবে। মারাত্মক পানি সংকটে যদি কখনো ভুগে তাহলে তাকে অবশ্যই আইভি স্যালাইন দিতে হবে এবং সেই সাথে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এইভাবে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রিকে প্রতিরোধ করতে পারি। এটা হচ্ছে আমাদের পেপটিক আলসার ডিজিজ। আমাদের কম বেশি সবারই পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে। পেপটিক আলসার ডিজিজটা মানে হচ্ছে আমাদের স্টমাক বা পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রিয়ার ফলে ওভার রিঅ্যাক্টিং এর ফলে যে ডিজিজ হয় তাকে পেপটিক আলসার ডিজিজ বা PUD বলে। পরীক্ষা থেকে টুকি আপনাদের আসে, একটু খেয়াল করে পড়বেন এবং শুনবেন। PUD অনেক সময় আছে যে ফুল মিনিংস অফ দ্য PUD, তখন আপনারা সরাসরি লিখে দেবেন যে পেপটিক আলসার ডিজিজ ইকুয়াল টু PUD। পেপটিক আলসার ডিজিজটা সেটা বললাম যে পেপটিক আলসার আমাদের স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ওভার রিঅ্যাক্টিং এর ফলে যে ডিজিজ হয় তাকে পেপটিক আলসার ডিজিজ বলে। এখন এই ডিজিজটা কেন হয়? প্রথমত কজটা পেপটিক আলসার ডিজিজ, কজটা হচ্ছে আমাদের পেপটিক আলসার ডিজিজের কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, H. পাইলোরি মানে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে আমাদের পেপটিক আলসার ডিজিজটা হয়ে থাকে। মেইনলি এই একটাই ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়ার কারণে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি, যার ফলে পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে। এখন পেপটিক আলসার ডিজিজ হয়েছে, আপনি কি করে বুঝবেন? হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ফলিং পেপটিক আলসার ডিজিজ? যখনই আপনি দেখবেন যে আপনার পেটে সামান্য সময় ব্যথা হচ্ছে, ঠিক করে ব্যথা হচ্ছে, হ্যাঁ, তখন আপনি বুঝবেন যে পেপটিক আলসার ডিজিজ হয়েছে। তারপরে আপনার বমি লাগবে, আপনি বমি ফিল করবেন, সামান্য কিছু খেলে বমি, পায়খানা সমস্যা হচ্ছে, এই ধরনের হবে, পেটের ভিতর জ্বালা পোড়া হচ্ছে, সামান্য কিছু খেলে গ্যাস হচ্ছে, এগুলি হচ্ছে পেপটিক আলসার ডিজিজের লক্ষণ। আস্তে আস্তে ওজনটা কমে যাচ্ছে, শারীরিক যে ওজন ছিল সেটা কমে যাবে। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে পেটে জ্বালা পোড়া, ঢেকুর ভাব, গলাটা একটু চলতেছে বেশি পরিমাণে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে পেপটিক আলসার ডিজিজে আক্রমণ হয়েছে। এবং একটা সময় দেখা যাচ্ছে ভিন্ন রকম আপনি সহ্য করতে পারতেছেন না, এইরকম পেটের সমস্যা হচ্ছে। এই সমস্ত লক্ষণগুলি যদি আপনি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি পেপটিক আলসার ডিজিজ ভুগতেছেন। তার মধ্যে আমরা মূল কথা যেগুলি বললাম, পেটে ব্যথা হবে, বমি হবে, তারপর হচ্ছে আপনার মতো পায়খানা যাবে, যেহেতু ইনফেকশন হচ্ছে, তারপরে ক্ষুধা মন্দা হবে, ওজন কমে যাবে এবং পেটে ব্যথা হবে। এগুলো হচ্ছে আপনার লক্ষণ। এখন যদি পেপটিক আলসার ডিজিজ কারো হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব? পেপটিক আলসার ডিজিজ যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা করব হচ্ছে বেশি করে আমরা বিশ্রাম নিব, নড়াচড়া কম করব, পর্যাপ্ত পরিমাণে পানি খাবো। যে সমস্ত খাবার খেলে আমার পেটে সমস্যা হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, সেই সমস্ত অয়েলি খাবার, ফ্যাট আছে যেগুলিতে, আমরা সেই খাবারগুলিকে পরিহার করব, কম করে খাবো। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত তেলযুক্ত খাবার আমরা খাবো না। তারপর হচ্ছে চা, কফি, এগুলো আমরা পরিহার করবো। চা কফিতে আমাদের এই জিনিসগুলো বেশি হয়। তারপর হচ্ছে কেউ যদি জর্দা খায়, অ্যালকোহল খায়, বিড়ি সিগারেট খায়, সেগুলিকে অ্যাভয়েড করতে হবে। এগুলি খেতে পারবে না, এগুলি খেলে এই যে পেপটিক আলসার ডিজিজটা আরো বেড়ে যাবে। ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, ব্যথানাশক ওষুধ খেলে দেখা যাবে যে পেপটিক আলসারটা আরো অতিরিক্ত পরিমাণে হচ্ছে। সময় মতো খাবার খেতে হবে। আমি সকালের নাস্তা 12টার দিকে খেলে হবে না, 8টার ভিতরে আমাকে সকালের নাস্তা শেষ করতে হবে, দুপুর 1টার ভিতর দুপুরের খাবার শেষ করতে হবে এবং রাত 8টার ভিতরে আবার রাতের খাবার শেষ করতে হবে। কমপ্লিট আমার লাইফস্টাইলটাকে সুন্দর একটা চেঞ্জের মতো নিয়ে আসতে হবে, একটা ছকের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যদি এইভাবে নিয়ে আসতে পারি তাইলে আমরা খুব সহজেই এই হেলিকোব্যাক্টার পাইলোরি বা পেপটিক আলসার ডিজিজ থেকে সহজেই রক্ষা করতে পেতে পারি। ওকে, আজকে আমি তিনটা টপিকস পড়ালাম আপনাদেরকে। এক নম্বর হচ্ছে ডায়রিয়া পড়ালাম, দুই নম্বর হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি এবং তিন নম্বর হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এখান থেকে ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়া কত প্রকার, ডায়রিয়ার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। হেলিকোব্যাক্টার পাইলোরির মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি পেপটিক আলসার ডিজিজ কেন হয়, পেপটিক আলসার ডিজিজের ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য। এখন ব্যাচেলারি থেকে আসে যেটা, সেগুলো হচ্ছে ব্যাচেলারি ডিসিটের ম্যানেজমেন্ট। আর যদি ব্যাচেলারি ডিসিটে হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবেন, এইগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলি খুব ভালো করে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, সামনের পরীক্ষায় আসলে যেন খুব ইজিলি আপনারা লিখে ফেলতে পারেন। ওকে, আজকে এই পর্যন্তই। সামনের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।